নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প প্রেমের ইন্দ্রজাল। অবিনাশবাবু বেলা ৫টার সময় কলেজ হইতে ফিরিয়া নিজ শয়নঘরে প্রবেশ করিয়া ধরাচূড়া ছাড়িতে ছাড়িতে ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন, কিন্তু পত্নী সুষমাকে কোথাও দেখিতে পাইলেন না। ভিতর বারান্দায় ঝিকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ঝি, এরা গেলেন কোথায়? ঝি বলিল, মা ছাদে আছেন, ডেকে দিচ্ছি বলিয়া সে দ্রুত পদে সিঁড়ি দিয়া উঠিয়া গেল। একটু পরে সুষমা নামিয়া আসিল। প্রবেশ করিয়া হাসি মুখে বলিল, হ্যাঁ গা, তুমি কখন এলে? আমি তো তোমার পায়ের শব্দ শুনতে পাইনি। অবিনাশ বলিল, এই তো এসে কলেজের কাপড় চোপড় ছাড়লাম। তুমি ছাদে বসে কি করছিলে বউ? সুষমা একটু লজ্জিতভাবে বলিল, তৃতীয় অঙ্কের দৃশ্যটা রিভাইজ করছিলাম। রিভাইজ শেষ হলো? একটু বাকি আছে, আর ঘণ্টাখানেক বসতে পারলেই হয়ে যাবে। অবিনাশবাবু হাসিয়া বলিলেন, ওহ, তাই বলো বউ, সেই জন্যই আজ তুমি আমার পায়ের শব্দ শুনতে পাওনি। তুমি তো এখানে ছিলে না। এই ধুলো মাটির পৃথিবীর বহু ঊর্ধ্বে কল্পনার কল্পলোকে বিচরণ করছিলে। সুষমা বলিল, তুমি তো কদিন থেকে আমায় পিড়াপিড়ি করছো, তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যটা একটু বদলে ফেলো। ছাদে বসে আমি তোমারই হুকুম পালন করছিলাম, তবে আমায় অত ঠাট্টা কেন? বলিয়া সুষমা ঠোঁট ফুলাইল। অবিনাশবাবু স্নেহ মিশ্রিত কৌতুকের সহিত স্ত্রীর মুখপানে চাহিয়া বলিলেন, নিজের বউকে যদি একটু ঠাট্টা করব না, তবে আর কার বউকে করব বলো দেখি? বলিয়া বাহু প্রসারণ করিয়া এরূপ উদ্যমের সহিত স্ত্রীর দিকে অগ্রসর হইলেন যে সুষমা পিছাইয়া গিয়া নিম্নস্বরে বলিল, আহ, কি করো, বাইরে ঝি রয়েছে না? বুড়ো হতে চললেন, তবু শখ মিটল না। যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি ততক্ষণ তোমার জল খাবার ঠিক করি গে। বলিয়া সুষমা বাহির হইয়া গেল। 10 মিনিট মধ্যে অবিনাশবাবু হাত মুখ ধুইয়া আসিলেন। চেয়ারে বসিয়া পাথরের টেবিলের ওপর রক্ষিত জলযোগ চা যোগ করিতে করিতে বলিলেন, ওগো শুনছ বউ, আজ একটা নতুন খবর আছে। কি নতুন খবর? ওরা তো ভয়ানক ধরেছে আমাকে। ওরা কারা? এই গোপালবাবু, উমাচরণবাবু, যোগেনবাবু, নির্মলবাবু, আরও কজন। অবিনাশবাবু যে নামগুলি করিলেন তাহারা সকলেই ইহার সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট বিভাগের প্রফেসর। সুষমা বলিল, কি ধরেছেন, খাবেন? অবিনাশবাবু মৃদু হাসির সহিত বলিলেন, না, তোমার নাটক শুনবেন। হ্যাঁ? বলিয়া সুষমা নিকটস্থ খাটের উপর বসিয়া পড়িল। অবিনাশবাবু বলিলেন, ও কি, অমন আঁতকে উঠলে যে, এমনি কি বিপদটা হলো শুনি? সুষমা বলিল, আমি নাটক লিখেছি না মাথা মুন্ডু কি একটা ছেলে খেলা করেছি তার ঠিক নেই। ওই সব মহা পণ্ডিত লোকদের ডেকে এনে তা শোনাতে হবে। শুনি তারা কি ভাববেন বলো দিকেন? ছি, আমার এমন লজ্জা করছে। অবিনাশবাবু বলিলেন, ওই সব মহা পণ্ডিত লোকেরা তোমার নাটক শুনে যদি ছিছি করবেন, তোমার নাটক আমার তবে এত ভালো লাগলো কি করে? আমি তাহলে একটা মহামূর্খ বলো? বলিয়া অবিনাশবাবু রাগ করিবার ভান করিলেন। সুষমা বলিল, এই দেখো, সকল কথার তুমি উল্টো মানে করো কেন বলো দেখি? আমি কি তোমায় মহামূর্খ বলেছি? তুমি তাদের চেয়ে কিসে কম? তবে আমার মতামতের কোনো মূল্য নেই কেন? সুষমা খাট হইতে নামিয়া আসিয়া স্বামীর স্কন্ধে হাত বুলাইয়া বলিল, আমার নাটক তোমার অত ভালো লেগেছে তা কেবল তুমি আমায় অত ভালোবাসো বলে। আবার তাদের বউ যদি নাটক লিখত তবে তাদেরও খুব ভালো লাগতো। অবিনাশবাবু বলিলেন, জানি নে, আমার ধারণা ছিল ভালো জিনিস সবাইকারই ভালো লাগে, তাই আমি গর্ব করে তাদের কাছে কথাটা বলেছিলাম। তুমি তাদের কাছে কি বলেছ বলো দেখি? নিশ্চয়ই অযথা খুব বাড়িয়ে বলেছ।
অযথা কেন বলবো, যথার্থই বলেছি। ঠিক কি কথা তাদের তুমি বলেছ, সত্যি করে আমায় বলো দেখি। বলেছি নাটকখানি খুব ভালো হয়েছে, ব্যাস, আর কিছু না, সত্যি করে বলো। অবিনাশবাবু ক্ষণকাল নীরবে থাকিয়া বলিলেন, আবার বলেছি গিরিশ ঘোষের প্রফুল্ল নাটকের পর এরকম ভালো গার্হস্থ্য নাটক বাংলা সাহিত্যে আর জন্মায়নি। তা সত্যি কথা যা তাই বলেছি, তাতে দোষটাই বা কি হয়েছে, আর রাগে তুমি ভুরুই বা কোঁচকাচ্ছ কেন? সুষমা বলিল, আচ্ছা, সত্যি হোক মিথ্যে হোক, তুমি ঘরের কথা বাইরে প্রকাশ করো কেন বলো দেখি? এটা কিন্তু তোমার একটা রোগ, তা তুমি যাই বলো। আমি গোপনে একটা ছেলে মানুষই করলাম, শুধু তুমি জানলে আর আমি জানলাম, তাই নিয়ে কি কেউ ঢাক পিটোতে যায়? ঢাক আমি না পিটোলে ঢাক যে আপনি পিটে যাবে বউ, তার উপায় কি বলো? ঢাক আপনি পিটে যাবে কেন? বই ছাপাতে হবে না কেন? আবার কিছু লোকসান দেবার ইচ্ছা হয়েছে? বিয়ের অল্পদিন পরেই কত খরচপত্র করে আমার কবিতার বই ছাপিয়েছিলে, বিক্রি হলো। তারপর আমায় অনুপমা নিরুপমা বানাবার চেষ্টায় দিলে আমায় উপন্যাস কলেজে ভর্তি করে। কলেজ থেকে বেরিয়ে ক্রমাগত বলতে লাগলে একখানা উপন্যাস লেখো, উপন্যাস লেখো। কি করি, তোমারও পীড়াপিড়িতে উপন্যাস লিখলাম, তাও ছাপলে গ্রন্থ হলো নগদ মূল্য 1 টাকা। কোনো রকম খরচটা উঠে গিয়েছিল, আর বিক্রি হয়? যে প্রথম সংস্করণ সেই প্রথম সংস্করণেই মা আমার বিরাজ করছেন তো। ঝি অবিনাশবাবুর গুড়গুড়ি প্রস্তুত করিয়া আনিয়া দিল। অবিনাশবাবু ধূমপান করিতে করিতে বলিলেন, প্রেমের ইন্দ্রজাল বেরুলে হয়তো প্রথমটা তেমন বিক্রি নাও হতে পারে, কিন্তু থিয়েটারে যখন প্লে হতে আরম্ভ হবে তখন হু হু করে বিক্রি হতে থাকবে যে। এডিশনের পর এডিশন উড়ে যাবে, তা জানো? সুষমা বলিল, থিয়েটারে প্লে হলে তো? যত সব রাবিশ নাটক প্লে হচ্ছে, আর তোমার নাটক প্লে হবে না? আমার নাটক যে রাবিশতর নয় তা কে বললে? অবিনাশবাবু বলিলেন, আমি বলছি। রবিবার দিন ওরা সব আসছেন তো, সেই সব মহা পণ্ডিত লোক যখন শুনবেন তখন তারাও বলবেন। তুমি একা রাবিশ বললে অত তো চলবে না। পুষ্পসম অন্ধ তুমি, অন্ধ বালিকা, দেখনি নিজ মোহন কি যে তোমার মালিকা। ছড়িগাছাটা দাও, হরিশ পার্কে একটু বেরিয়ে আসি, ফিরে এসে রবিবার সম্বন্ধে দুজনে পরামর্শ করা যাবে। এই কয়দিন ধরিয়া অবসর সময়টুকু স্বামী স্ত্রী মিলিয়া নাটকখানি বারংবার পাঠ করিয়া, মন্ত্রণা করিয়া, কথা বদলাইয়া, দৃশ্য বদলাইয়া, মাজিয়া ঘষিয়া শনিবার রাত্রে উহার প্রসাধন ক্রিয়া সমাপন করিল। কাল রবিবার। অবিনাশবাবুর সহকর্মী 7 জন অধ্যাপক এবং অবিনাশবাবুর ক্লাসের একজন মেধাবী ছাত্র পঞ্চানন বসু। বিএ পরীক্ষায় ইংরাজি সাহিত্যে সে স্বর্ণপদক প্রাপ্ত হইয়াছিল। এই 8 জনকে নিমন্ত্রণ করা হইয়াছে। বেলা 5টার সময় তাহারা আসিয়া অবিনাশবাবুর গৃহে সমবেত হইবেন। চা পানের পর নাটক পড়া আরম্ভ হইবে। পড়িতে 3 ঘণ্টার কম লাগিবে না। তারপর রাত্রি ভোজন। এইরূপ পরামর্শই হইয়াছে। রবিবার প্রাতে চা পান সমাধা করিয়া অবিনাশবাবু বাজার করিতে গেলেন। ফর্দ অনুসারে কাঁচা ও পাকা বাজার করিয়া সেসব বাড়িতে আনিয়া ফেলিয়া ট্রাম যোগে মিউনিসিপ্যাল মার্কেটে গমন করিলেন, কেবল মটনটার জন্য। আর সব তো যোগ্যবাবুর বাজারেই পাওয়া কি আছে। রন্ধন জন্য 2 জন রসুইয়ে ব্রাহ্মণকে নিযুক্ত করা হইয়াছিল। তাহারা রাঁধিয়া পরিবেশন করিয়া খাওয়াইয়া যাইবে। বেলা 2টার সময় ব্রাহ্মণেরা হুঁকা হাতে করিয়া আসিয়া নিম্নতলের পাকশালা দখল করিল। চা ও জলখাবার প্রস্তুতের ব্যবস্থা সুষমা নিজের হাতে রাখিয়াছিল। উহা দ্বিতলে স্টোভ জ্বালাইয়া সম্পন্ন হইবে। 5টার পর নিমন্ত্রিতগণ একে একে দুয়ে দুয়ে আসিতে লাগিলেন। সকলে আসিয়া জমায়েত হইতে 5:30 বাজিয়া গেল। ঝির সহায়তায় অবিনাশবাবু চা ও জলযোগের দ্রব্যাদি বৈঠকখানায় আনিতে লাগিলেন। চা পর্ব যখন শেষ হইল তখন 6টা বাজিয়া গিয়াছে। গোপালবাবু এই অধ্যাপক দলের মধ্যে প্রবীণতম। তিনি বলিলেন, এবার নাটকখানি বের করো হে অবিনাশ।
অবিনাশবাবু দ্বিতলে গিয়া নাটকের খাতা হাতে সুষমাকে লইয়া নামিয়া আসিলেন। বৈঠকখানা ঘরের পাশেই আরেকটি ঘর ছিল। লোকটা জনটা আসিলে এই ঘরেই শয়নের ব্যবস্থা হইত। উভয় ঘরের মাঝে একটা দ্বার ছিল। এই দ্বারটির উপর পর্দা ফেলা ছিল। পর্দার অনতি দূরে একখানি চেয়ার পাতিয়া তাহাতে সুষমাকে বসাইয়া অবিনাশবাবু বৈঠকখানা ঘরে ফিরিয়া আসিলেন। পাণ্ডুলিপিতে কাটাকুটি খুবই ছিল, কিন্তু তথাপি উত্তম রূপে পাঠ করিতে অবিনাশবাবুর কিছুমাত্র অসুবিধা হইল না, কারণ বারংবার পড়িয়া পড়িয়া উহা প্রায় তাহার কণ্ঠস্থই হইয়া গিয়াছিল। অবিনাশবাবু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক। সাহিত্য রসজ্ঞান তার ভালোই ছিল। বেশ দরদ দিয়াই তিনি পাঠ করিতে লাগিলেন। প্রথমেই গোপালবাবু বলিয়া রাখিয়াছিলেন, পাঠ শেষ না হইলে কোনো শ্রোতা যেন কোনো সমালোচনা না করেন। তথাপি শ্রোতৃগণ স্থানে স্থানে বাহ, কি সুন্দর, কি চমৎকার, খাসা হয়েছে এখানটি ইত্যাদি মন্তব্য করিতে ছাড়িলেন না। এইরূপ এক একটা মন্তব্য শুনিয়া অবিনাশবাবুর কণ্ঠস্বর ভাবোচ্ছ্বাসে আর্দ্র হইয়া ওঠে। পর্দার আড়ালে বসিয়া সুষমার দেহেও রোমাঞ্চ উৎপাদিত হয়। পাঠ যখন শেষ হইল, রাত্রি তখন প্রায় 9:30 ঘটিকা। সকলেই বলিলেন, প্রথম প্রয়াসের পক্ষে নাটকখানি বেশ ভালোই হইয়াছে বলিতে হইবে। স্থানে স্থানে চরিত্রগুলিও বেশ ফুটিয়া উঠিয়াছে, বিশেষত গানগুলি বেশ সুন্দর। কেহ কেহ বলিলেন, ইহা কোনো ভালো থিয়েটারে অভিনয়ার্থ দেওয়া উচিত, গুণের আদর নিশ্চয়ই হইবে। নির্মলবাবু জিজ্ঞাসা করিলেন, বইখানি ছাপাচ্ছেন তো? উমাচরণবাবু বলিলেন, না হে, আগে ছাপিও না, আগে কোনো থিয়েটারে খাতাখানি দাও। ওরা তো জিনিসকে ঠিকঠাক সাহিত্যের দিক থেকে দেখবে না, ওরা দেখবে স্টেজে এটা জমবে ভালো কিনা। সেই জন্য ওরা অনেক সময় নাট্যকারকে দিয়ে স্থানে স্থানে বদল সদল করিয়ে নেয়। হয়তো একটা দৃশ্য বাদ দেয়, কিন্তু নাট্যকারকে দিয়ে লিখিয়ে একটা নতুন দৃশ্য ঢুকিয়ে নেয়। সেই সবগুলো হয়ে গেলে তারপর বই ছাপানো ভালো। গোপালবাবু মাথা নাড়িতে লাগিলেন, বলিলেন, না হে অবিনাশ, তা করো না। তোমার মতো একটা লোকের পক্ষে নাটকের খাতা বগলে করে আর 5টা ছেঁড়া নাট্যকারের সামিল হয়ে থিয়েটারের কর্তাদের কাছে হেই গোমশাই বলে দরবার করতে যাওয়া, সেটা বড়ই অপমানজনক হবে। আমি কি চাই জানো? আমি চাই বইখানি ছাপা হোক, কাগজে কাগজে তার সমালোচনা বেরুক, থিয়েটারওয়ালারাই এসে অভিনয়ের অধিকারের জন্যে তোমার কাছে দরবার করুক। কি বলো হে যোগেন? গোপালবাবুর এই যুক্তি সকলে মানিয়া লইলেন। অবিনাশবাবুর প্রিয় ছাত্র পঞ্চানন একজন কবি। নানা মাসিক পত্রিকার সহিত তাহার সম্পর্ক আছে। কবিতার বহিও সে 2খানি ছাপাইয়াছে। প্রেস ঠিক করিবার, প্রুফ দেখিবার ও সমালোচনা বাহির করাইবার ভার সে গ্রহণ করিল। প্রেমের ইন্দ্রজাল নাটক আজ 6 মাস হল প্রকাশিত হইয়াছে। কাগজে কাগজে ইহার উচ্চ প্রশংসাযুক্ত সমালোচনাও বাহির হইয়াছে, কিন্তু কোনো থিয়েটারের অধ্যক্ষ এখনও ইহার অভিনয় লাভের অধিকার নিয়ে অবিনাশবাবুর নিকট দরবার করিতে আসিলেন না। দেখিতে দেখিতে পূজা আসিয়া পড়িল। গুরুদাস লাইব্রেরি হইতে হিসাব পাওয়া গেল 6 মাসে মোট 17খানি মাত্র বহি বিক্রয় হইয়াছে। হিসাব দেখিয়া সুষমার মুখখানি মলিন হইয়া গেল। অবিনাশবাবুর বুকটিও অত্যন্ত দমিয়া গেল, কিন্তু মনের সে ভাব তিনি গোপন করিয়া সুষমাকে বলিলেন, দেখো বউ, এতে নিরুৎসাহ হবার কিছুই নেই। এ তো উপন্যাস নয়, এ হলো নাটক। নাটক প্রধানত কোথায় বিক্রি হয় জানো? থিয়েটারে অভিনয়ের সময়। থিয়েটার দেখিতে গিয়েই লোকে নাটক কেনে, নইলে শুধু ঘরে বসে পড়বার জন্যে নাটক কেনে খুব অল্প লোকে। সুষমা বলিল, কিন্তু ওঁরা যে বলেছিলেন বই বেরুলে থিয়েটারওয়ালারা অভিনয় অধিকারের জন্য আমাদের দরজার মাটি চষে ফেলবে, তাই বা কোথায়? কাগজে কাগজে বইয়ের যে অত সুখ্যাতি বেরুলো, তারই বা ফল কি হলো? অবিনাশবাবু বলিলেন, হ্যাঁ, তুমিও যেমন ওইসব মাসিক পত্রতত্র থিয়েটারওয়ালারা পড়ে বুঝি, তাদের সময় কোথা? এমন একখানা ভালো নাটক যে বেরিয়েছে সে খবরই এখনো হয়তো তাদের কাছে পৌঁছয়নি। বই যে খুব ভালোই হয়েছে তার প্রমাণ তো ওইসব সমালোচনা থেকেই পাওয়া যাচ্ছে।
সব সমালোচনাই বোধহয় তোমার ওই ভক্তিমান ছাত্র পঞ্চাননেরই লেখা। সব কাগজেই ও কবিতা লেখে, কাগজওয়ালাদের সঙ্গে খাতির আছে, সে যা সমালোচনা লিখে দিয়েছে তাই বোধহয় তারা ছেপেছে। যদিও পঞ্চানন স্পষ্টত একথা স্বীকার করে নাই, তথাপি অবিনাশবাবুরও মনে মনে সন্দেহ ছিল যে সমালোচনাগুলি তাহার কর্তৃক, অন্তত তাহারই ইঙ্গিতে লিখিত। সুতরাং এই কথার জবাব না দিয়া তিনি বলিলেন, কিন্তু যেদিন নাটক পড়া হলো, ইউনিভার্সিটির অতগুলো দিগ্গজ প্রফেসর, তারা কি বলেছিলেন তোমার মনে নেই? তুমি কি বলতে চাও তাদের সে প্রশংসা আন্তরিক নয়, কপটতাপূর্ণ? সুষমা বলিল, তাঁদের প্রশংসা যে কপটতাপূর্ণ সে কথা আমি বলতে চাই নে, সত্যিই তাদের ভালো লেগে থাকবে। তারা যা বলেছেন সে তাদের আন্তরিক কথাই, সন্দেহ নেই। কিন্তু সকল দিক বিবেচনা করে দেখো, তাঁরা সকলেই তোমার বন্ধু, তোমায় স্নেহ করেন, ভালোবাসেন। বাংলাদেশে স্ত্রী শিক্ষার এই অবস্থার দিনে তাদের এক প্রিয় বন্ধুর স্ত্রী বই লিখেছে, এই সংবাদেই তারা খুশি। তুমি আদর করে বই শুনতে তাদের নিমন্ত্রণ করেছ, তারা তো বই ভালো লাগবার জন্য প্রস্তুত হয়েই এসেছেন। তাছাড়া আগে থেকেই বইয়ের প্রশংসা করে তুমি তাদের মন ভিজিয়ে রেখে দিয়েছিলে। তারা জিনিসটাকে দেখেছেন স্নেহের বন্ধুপ্রীতির রঙিন চশমার ভিতর দিয়ে, সুতরাং ঠিক দেখেননি। স্ত্রীর এই বক্তৃতা শুনিয়া অবিনাশবাবু কিয়ৎক্ষণ নিরুত্তর হইয়া রহিলেন। তারপর বলিলেন, সে যা হোক, আমি কি স্থির করেছি জানো? যস্মিন দেশে যদাচার। এই ইউরোপে নয়, ঘরে বসে থেকে গুণী তার ন্যায্য প্রাপ্য পায় না। চেষ্টা চরিত্র করে গুণীকে তার প্রাপ্য আদায় করে নিতে হয়। পঞ্চাননের সঙ্গে ডায়মন্ড থিয়েটারের ম্যানেজারের আলাপ আছে, তাকে সঙ্গে নিয়ে আমি একদিন যাই, গিয়ে বই একখানা দিয়ে আসি। তুমি কি বলো? সুষমা একটু ভাবিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, তুমি যা ভালো বোঝো করো, আমি আর কি বলবো। আরও 6 মাস কাটিল। নাটকখানি পঞ্চাননের ওকালতি সত্ত্বেও ডায়মন্ড থিয়েটার ফেরত দিয়াছে। তারপর অ্যাভিনিউ থিয়েটার, তারপর বীণাপানি থিয়েটার, সব জায়গায় চেষ্টা করা হইয়াছিল, ফল পূর্ববৎ। পাণ্ডুলিপিখানি এখন লীলা থিয়েটারের হস্তে, তাহারা কি করেন বলা যায় না। প্রেমের ইন্দ্রজালখানি সুষমা বাস্তবিকই প্রাণ দিয়া লিখিয়াছিল। মুখে সে ইহাকে রাবিশ বলুক আর যাই বলুক, অন্তরের অন্তঃস্থলে তাহার বিশ্বাস যে নাটকখানি উচ্চদরের হইয়াছে। তাই বহিবিক্রয়ের হিসাব দেখিয়া এবং উপর্যপুরি 3টে থিয়েটার হইতে নাটকখানি ফেরত আসায় সে বড়ই বুক ভাঙা হইয়া পড়িয়াছে। ভাদ্র মাসে একদিন ভিজা কাপড়ে ঘণ্টাখানে গৃহকার্য করায় সুষমার জ্বর হইয়া পড়িল। 3-4 দিন জ্বর ভোগের পর উহা ছাড়িল বটে, কিন্তু পরদিন আবার প্রবলতর বেগে দেখা দিল। সারা ভাদ্র মাস এই রূপ চলিল। ইহাতে সুষমার দেহ বলিতে গেলে কঙ্কালসার হইয়া পড়িল। অবিনাশবাবু যে কয় ঘণ্টা কলেজে থাকেন, তাছাড়া সমস্তক্ষণ রুগ্না পত্নীর শয্যা পার্শ্বে বসিয়া কাটান। তাহার বন্ধুবর্গ প্রত্যহ সুষমার অবস্থার সংবাদ লন। সুষমা এখন অনেক সময় অজ্ঞান অবস্থায় থাকে। একদিন জ্ঞান হইলে সে স্বামীকে বলিল, ওগো দেখো, আমি ভারী চমৎকার একটা স্বপ্ন দেখেছি। যেন একটা প্রকাণ্ড বড় হল, তার শেষে স্টেজ, সেই স্টেজে যেন প্রেমের ইন্দ্রজাল প্লে হচ্ছে। লোক একেবারে গিসগিস করছে, কত সব সাহেব মেম পর্যন্ত দেখতে এসেছে। তোমাকেও দেখলাম সেই সাহেব মেমদের দলে। আমি যেন দোতলার চিকের আড়ালে বসে আছি। আচ্ছা, লীলা থিয়েটারের হলটা কি খুব বড়? অবিনাশবাবু বলিলেন, তাদের হল তো আমি দেখিনি, 2-3 দিন শুধু ম্যানেজারের বসবার করে ঢুকেছিলাম। হুগু, তুমি যাও না একদিন, ম্যানেজার কি বলে জেনে এসো। তোমায় ফেলে কি করে আমি যাই বউ? তা হোক, তুমি যাও একদিন, কালই যাও না, কলেজের পর। এত যখন দেরি হচ্ছে, তারা বোধহয় নেবে ঠিক করেছে। ফিরে আসবার হলে এতদিনে আসতো বোধহয়। ডায়মন্ড থেকে, অ্যাভিনিউ থেকে, বীণাপানি থেকে ফিরতে তো এত দেরি হয়নি। আচ্ছা দেখি, যদি কাল সময় করতে পারি।
বলিয়া অবিনাশবাবু ঘড়ি দেখিয়া রোগিণীর মুখে চামচে করিয়া বেদানার রস দিতে লাগিলেন। পরদিন প্রাতে ডাক্তারবাবু আসিলে অবিনাশবাবু তাহাকে রোগিণীর অবস্থা, বিশেষ করিয়া ওই স্বপ্নদর্শন বৃত্তান্ত খুলিয়া বলিলেন। ডাক্তারবাবু বলিলেন, মনটা অত খারাপ বলেই চিকিৎসায় তেমন সুফল পাওয়া যাচ্ছে না। ঈশ্বর করুন লীলা থিয়েটার ওর নাটকখানি নেয়। সেদিন কলেজের পর পঞ্চাননকে সঙ্গে লইয়া অবিনাশবাবু লীলা থিয়েটারে গমন করিলেন। ম্যানেজারবাবু বলিলেন, না মশাই, বইখানি চলবে না, এই নিন বলিয়া পাণ্ডুলিপি ফেরত দিলেন। গুরুপত্নীর রোগীর অবস্থা, তাহার স্বপ্নদর্শন বৃত্তান্ত, ডাক্তারবাবুর উপদেশ, পঞ্চানন সমস্তই অবগত ছিল। শিক্ষক ও ছাত্র অত্যন্ত বিমর্ষ মনে ফিরিতেছিলেন। পঞ্চানন হঠাৎ দাঁড়াইয়া বলিল, স্যার। অবিনাশ দাঁড়াইলেন। পঞ্চাননের মুখপানে চাহিয়া দেখিলেন, তাহার চক্ষু দুইটি ব্যাকুল মিনতিপূর্ণ। বলিলেন, কি হে? পঞ্চানন বলিল, স্যার, আমি একটা অন্যায় কর্ম করব, একটা মিথ্যে কথা বলবো, আমায় একটু অনুমতি দিন। আমি তাকে গিয়ে বলবো প্রেমের ইন্দ্রজাল লীলা থিয়েটার নিয়েছে, বই রিহার্সালে পড়েছে, আসছে শনিবারের পরের শনিবার প্লে আরম্ভ হবে। অবিনাশ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওহ, চলো, আচ্ছা, ভেবে দেখি। বড় রাস্তার মোড়ে আসিয়া অবিনাশবাবু ট্রামের জন্য দাঁড়াইলেন। পঞ্চানন বলিল, স্যার, আপনার বোধহয় মিথ্যে কথা তেমন সহ্য হয় না। আপনার এখন বাড়ি গিয়ে কাজ নেই। আমি বাড়ি গিয়ে তাকে ওই কথা বলি গে। তাকে বলবো যে বিশেষ কাজে আটকে পড়ে আপনি লীলা থিয়েটার হলে যেতে পারেননি। আমাকে পাঠিয়েছিলেন, আমি গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি রিহার্সাল চলছে, তাই ছুটতে ছুটতে স্যারকে খবরটা দিতে এসেছি। স্যার কই? অবিনাশবাবু বলিলেন, আচ্ছা, তাই না হয় বলো গে। আমি গোপালবাবুর বাড়িতে খানিক বসে তারপর যাব এখন। পঞ্চানন বলিল, আর স্যার, খাতাগুলি কাইন্ডলি উপরে নিয়ে যাবেন না। বৈঠকখানা ঘরে দেরাজে বন্ধ করে তারপর উপরে যাবেন। বেশ, তাই করব বলিয়া উভয়ে ট্রামে উঠিলেন। অবিনাশবাবু চোর বাগানের মোড়ে নামিয়া গোপালবাবুর বাড়ির দিকে চলিলেন। আরও ঘণ্টাখানেক পরে বাড়ি পৌঁছিয়া অবিনাশবাবু দেখিলেন সুষমা নিদ্রিত, তাহার গালে চোখের জলের দাগ। ঘণ্টাখানেক পরে সুষমা জাগিয়া বলিল, ওগো, পঞ্চাননের সঙ্গে তোমার দেখা হয়নি? হ্যাঁ, হয়েছে বই কি, তাকে লীলা থিয়েটারে পাঠিয়েছি। ম্যানেজার কি বললে কালকে কলেজে বোধহয় শুনতে পাবো তার কাছে। সুষমা ক্ষীণ স্বরে বলিল, সে এসেছিল ঘণ্টাখানেক আগে। ওরা বইটা নিয়েছে, রিহার্সাল চলছে, পঞ্চানন দেখে এসেছে, আসছে শনিবারের পরের শনিবারে নাকি খুলবে বলেছে। অবিনাশবাবু মুখে কৃত্রিম হাসি টানিয়া আনিয়া বলিলেন, নিয়েছে? আহ, বাঁচা গেল। আজ হলো কি বার? বুধবার। বুধে বুধে 8, বৃহস্পতিতে 9, শুক্রে 10, শনিতে 11। 11 দিন পরেই প্লে আরম্ভ হবে। প্রথম রজনীতে আমরা দুজনে দেখতে যাব না? তুমি শিগগির ভালো হয়ে নাও। সুষমা বলিল, দেখি চেষ্টা করে। সুষমার বেদানার রস পান করিবার সময় হইয়াছিল। উহা পান করিয়া সে ঘুমাইয়া পড়িল। অবিনাশবাবু লক্ষ্য করিলেন তাহার মুখে শান্তি বিরাজ করিতেছে। এই কাল্পনিক শুভ সংবাদ বাস্তবিক সুষমার ব্যাধিতে মহৌষধির কার্য করিল। দিন দিন সে সুস্থ হইয়া উঠিতে লাগিল। পঞ্চাননের পরামর্শে বিজ্ঞাপনের ভয়ে বাড়িতে সংবাদপত্রের প্রবেশ একেবারে নিষিদ্ধ হইয়াছে। সে মাঝে মাঝে আসিয়া তাহার গুরুপত্নীকে রিহার্সাল সম্বন্ধে নানা কাল্পনিক কাহিনী বলিয়া যায়। শুক্রবার আসিল। সুষমার জ্বর আর নাই, কিন্তু আজও সে অন্নপথ্য করে নাই। স্বামীকে বলিল, হুগো, আমি তো পারলাম না, তুমি কাল থিয়েটারে যাও, কীরকম অভিনয় হলো, লোকে তা কিভাবে নেয় জেনে এসো। অবিনাশ বলিলেন, পাগল, আমি যাব একা প্রেমের ইন্দ্রজাল দেখতে। যখন যাব দুজনে যাব। তুমি শরীরে একটু বল পাও আগে। পঞ্চাননকে পাঠিয়ে দেব, সে দেখে এসে বলবে প্লে কেমন ওতরালো। সুষমা আর কোনো কথা বলিল না। প্রেমের ইন্দ্রজালের পাণ্ডুলিপি পঞ্চানন পূর্বেই চাহিয়া লইয়া গিয়াছিল। উহা হইতে সে একখানি প্রোগ্রাম ছকিয়া তাহা ছাপাইয়া লইল। উপরে লীলা থিয়েটারের নাম, তারপর পাত্রপাত্রীর পরিচয়,
অঙ্ক, গর্ভাঙ্ক, এমনকি শেষে ইংরাজি হরফে ছাপা ম্যানেজারের নামটি পর্যন্ত। রবিবার প্রাতে এই প্রোগ্রাম হাতে লইয়া সে অবিনাশবাবুর গৃহে আসিল। এর অভিনয় সম্বন্ধে অনর্গল অনেক কাল্পনিক কাহিনী বলিয়া গেল। এমনকি অভিনয়কালে একজন মাতাল পার্শ্ববর্তী দর্শকের গাত্রে বমি করিয়া দিয়া কিভাবে লাঞ্ছিত ও বিতাড়িত হইল তাহাও জানাইল। 3 দিন পরে সুষমা অন্নপথ্য করিল। ডাক্তারবাবু বলিয়াছেন যত শীঘ্র সম্ভব ইহাকে বায়ু পরিবর্তনে লইয়া যাওয়া আবশ্যক। পুজোর ছুটি হইতে সপ্তাহ মাত্র বাকি। সে সপ্তাহ অবিনাশবাবু ছুটি লইয়াছেন। শুক্রবার দিন ছিল ভালো। ওই দিন পাঞ্জাব মেলে তিনি সস্ত্রীক চুনার যাত্রা করিলেন। চুনারে সুষমার স্বাস্থ্য দিন দিন উন্নতি লাভ করিতে লাগিল। 2 মাস পরে স্ত্রীকে লইয়া কলিকাতায় অবিনাশবাবু ফিরিয়া আসিলেন। বাড়ি আসিয়া সুষমা স্বামীকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, প্রেমের ইন্দ্রজাল এখনো লীলা থিয়েটারে হচ্ছে? না, তারা এখন অন্য বই আরম্ভ করেছে। তাই তো, আমাদের যে দেখা হলো না। না, পেশাদারি থিয়েটারে দেখা হলো না বউ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে শখের দল আছে, লাট সাহেব কলকাতায় ফিরলেই তারা ইউনিভার্সিটির ইনস্টিটিউটে প্রেমের ইন্দ্রজাল অভিনয় করবে। এ কথাটা সত্য, কাল্পনিক নয়। বলা বাহুল্য, এ বিষয়ে পঞ্চাননই ছিল প্রধান পাণ্ডা। সুষমা সত্যিই একদিন দ্বিতলে চিকের আড়ালে বসিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ কর্তৃক প্রেমের ইন্দ্রজালের অভিনয় দেখিল। অনেক সাহেব মেম সাহেব আসিয়াছেন, তাহাও দেখিল। দ্বিতীয় অঙ্কে ড্রপ পড়িলে কে এক সাহেব তাহার স্বামীর সহিত করমর্দন করিয়া হাসিয়া হাসিয়া কী সব কথা বলিতে লাগিলেন। তারপরেই সাহেব অন্য কতকগুলি সাহেব ও মেমের সহিত বাহির হইয়া গেলেন। বাড়ি আসিয়া সুষমা জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, সেই সাহেবটা কে গা? তোমার সঙ্গে ওই যে শেক হ্যান্ড করে হাসতে হাসতে কথা কইছিল দেখলাম। অবিনাশবাবু বলিলেন, সে সাহেব কে শুনবে? বড় কেউকেটা নয়, স্বয়ং লাট সাহেব। তিনি যখন উঠলেন, আমাদের ভাইস চ্যান্সেলর আমাকে তার কাছে নিয়ে গিয়ে এই বলে পরিচয় করে দিলেন, ইনি এই নাটকের রচয়িত্রীর স্বামী, আমাদের একজন সম্মানিত অধ্যাপক। শুনে লাট সাহেব কি বললেন? বললেন, তুমি ভাগ্যবান পুরুষ, তোমার প্রতিভাশালিনী পত্নীকে আমার সম্মান ও অভিনন্দন জানাইও। ইহার পর সুষমা যখন শুনিল যে প্রেমের ইন্দ্রজাল কোনোদিনই লীলা থিয়েটারে অভিনীত হয় নাই, প্রোগ্রামখানি পর্যন্ত জাল, ওই সংবাদ তাহার প্রাণ বাঁচাইবার জন্য সস্নেহ ষড়যন্ত্র মাত্র, তখন আর তার মনে বিশেষ দুঃখ হয় নাই। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।